মনে হয় ছোট ছোট সবকিছুই অনেক আগে সবকিছু মনে পড়ে যাচ্ছে 18 থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত। তো আজকের যে ঘরোয়া আড্ডা যেটাকে বলছেন, এটাকে নিয়ে আমি ভীষণ আশাবাদী, কারণ আমি এতদিন ওয়েট করেছি যে আমি এভাবে কথাগুলো বলতে পারবো এবং যারা আসলেই আন্দোলনটা করেছেন মনে প্রাণে সত্তায় ধারণ করে তাদের কাছে পৌঁছতে পারবো। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার তো আসলে অত তথ্য কথা নেই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো থেকেই কথাগুলো বলতে চাই এবং শেয়ার করতে চাই, এবং সেখান থেকে যদি কিছু ভালো কিছু হয় সেটাই আমার জন্য, মানে আমার ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে মনে হবে যে কিছু একটা করতে পারলাম। তো আমি বারবার বলতে চাচ্ছিলাম, কালকে আমাকে যখন বলা হলো হুট করে যে আমাকে এখানে আসতে হবে, আমি একটু ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ানোর কারণও আছে। তো কারণটা হচ্ছে যে কথা বলতে আমার ভীষণ বেগ পেতে হয় আজকাল, এবং সেটা 18 পর থেকে আরো বেশি। আর 5ই আগস্টের পর মনে হচ্ছিল যে না, আমি তো কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই কথা বলা শুরু করলাম এবং দুটো পথ পেয়ে গেলাম, তখন দেখলাম যে না, চাইলেই আমাকে বিভিন্ন ধরনের পদবিতে দিয়ে দেওয়া হয়। কখনো এখন তো তুমি আওয়ামী লীগ ঘেঁষা, এখন তুমি ইন্ডিয়ান ঘেঁষা, এখন তুমি জামাত, এখন তুমি শিবির, যেটা আমি শুনে এসেছি রাজাকার। তো তার মানে আমরা কিন্তু সেখান থেকে বের হইনি। আর তো যে এই যে বের হতে পারিনি, সেটাও আমার কাছে কিছুটা বিস্ময়কর, এবং মাঝে মধ্যে মনে হয় যে না, এই জিনিসটা আসলে সময় বালি এখন উঠছে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে যে কবে সেই বালিটা ওরা থামবে এবং আমরা আসল চিত্রটা দেখতে পারবো যে কে আসলে আমার পাশের মানুষটি। তো যেটা ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে এখন সবাই আশা করেছিল যে এখন তো আমাদের অনেক কাজ হবে শিল্পীদের, অ্যান্ড স্পেশালি তাদের কাজ হবে যারা এতদিন নিপীড়িত ছিল। আমি এতটুকু বলতে পারি, আমাকে একজন কাস্টিং ডিরেক্টর সেদিন ফোন করে বলেছেন যে নশর আপু, আপনার ছবি তো স্লাইডে দেওয়া যাচ্ছে না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কেন। তখন আমাকে শুনতে হলো, উনি বললেন যে বলা হচ্ছে যে আগে তো এটাকে তবুও চান্স দিতাম, এখন এটাকে চান্সই দেওয়া যাবে না। তাহলে এই চিত্রটা শুধু নিশ্চয় আমার নয়, নিশ্চয় আরো অনেকেরই। এখন সার্টিফিকেশন বোর্ডে থাকার কারণে কিন্তু আমরা যে আলো আসবে যে গ্রুপটা, সেখানে অনেকেরই কিন্তু আমরা সিনেমা দেখেছি, এবং আমার পাশে স্যার বসে আছে, আমরা কিন্তু তাদের সিনেমা কোনোভাবেই শিল্পের খাতিরে আমরা কিন্তু কোনোভাবেই তাদের সিনেমা আটকাইনি, সেগুলো কিন্তু রিলিজও পেয়েছে। কিন্তু আমরা কি তাদের কোনো ধরনের মানে সরি ফিলিংস অথবা ক্ষমা চাওয়া এই ধরনের কিছু কি পেয়েছি কিনা আমি জানি না, আমার চোখে অন্তত পড়েনি। তো সেই সিনেমাগুলো রিলিজ পাচ্ছে, সেই সিনেমাগুলো আমরাও অবশ্যই চেয়েছি যে সিনেমাগুলো রিলিজ পাক, কিন্তু আমরা যারা নিপীড়িত ছিলাম তাদের তো আসলে কিছুই হলো না, কিছুই হলো না। এবং ধরেন এখনো আমাকে এটা শুনতে হচ্ছে যে আমাকে কারো কাছে যেতে হবে। এর আগেও কারো কাছে যাওয়ার কথা ছিল, এখনো কিন্তু কারো কাছে যাওয়ার কথা বলা হয়। সেটা কেন? তাহলে আমরা কোথায় আছি? সো আমি সার্টিফিকেশন বোর্ডের মেম্বার হিসেবে কিছু উপস্থাপনা দিয়েছিলাম, সেই জায়গাগুলো নিয়ে আমি মনে করি যে আমাদের শিল্পী হিসেবে আমাদের কি অবদান হওয়া উচিত। তো এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে এত বছর ধরে যে ফ্যাসিবাদের কথা বলছি, আসলে টাকাটা আছে কাদের হাতে, কারা প্রডিউসটা করবে? কারণ এত বছর যারা ফ্যাসিস্ট ছিল, তাদের দোষর ছিল, তাদের হাতে কিন্তু টাকাটা রয়েছে। এখন যারা সিনেমাটা বানাতে যাবে তাদের কাছ থেকেই টাকাটা আসবে। সো তখন কি আমরা আসলেই একজন নতুন নির্মাতা যে কিনা আন্দোলন করেছেন অথবা আমাদের মতো যারা নিপীড়িত, তাদের কি আসলেই কাস্টিং হবে? তারা কি আসলেই সেই ডিরেক্টরটা কি সেই টাকাটা পাবে সিনেমা বানানোর? আমি এখন পর্যন্ত আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমাকে মিনিমাম 4 থেকে 5 জন ডিরেক্টর, তাদের দুর্দান্ত কাজের নমুনা রয়েছে, তারা কিন্তু আমাকে নক করে যে নশর কোনো প্রডিউসার কি একটু দেখা যায়, মানে তোমাদের আশেপাশে কি কোনো প্রডিউসার আছে? আমি তো এতদিন ধরে ট্রাই করছি, এখন তো হওয়ার কথা, একটু দেখো না। 500 টাকার জন্য তাদের বিকাশ করার জন্য আমাদের কাছে আমরা 500 টাকা এক্সচেঞ্জ করি যে
আমাদের যাওয়ার ভাড়া নাই, অথবা তার হয়তো বা দুপুরের খাবার টাকা নাই, তাহলে আসলে আমরা শিল্পীরা কোথায় আছি? আরেকটি বিষয় সেটা হচ্ছে সার্টিফিকেশন বোর্ডে আমি প্রস্তাবনা রেখেছি এবং আশা করি সেটা যদি ফারুকি ভাই থাকতো খুব ভালো হতো। আমি আশা করবো যে আপনারা সেটা পৌঁছে দেবেন, যে আর্টিস্ট এবং কাস্ট এবং ক্রু যদি পেমেন্ট ক্লিয়ার না হয়, এনওসি যদি জমা দেওয়া না হয়, তাহলে সিনেমা সার্টিফিকেশন আমরা দিতে চাই না। কারণ আপনারা এফডিসির এনওসি জমা না দিলে যদি সার্টিফিকেশন দিতে চান না, তাহলে কেন আর্টিস্টদের পেমেন্ট হয়নি সেই এনওসি যদি না জমা দেওয়া হয়, আমি মনে করি যে আপনারা যদি সকলে মিলে বলেন তাহলে এটা সম্ভব। তাহলে ওই যে দুস্থ শিল্পী যে একটা বিষয় যে কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে, আমরা অবশ্যই অনেক আয়োজন করব, আমরা গান সঙ্গীত করব, র‍্যাপ করব, কীর্তন করব, সব করব, কিন্তু যারা করবে তারা কি আসলে খেতে পাচ্ছে? তাদের মানসিক অবস্থা কি? আমি এখানে রাকিবকে একটু মেনশন করতে চাই। রাকিব কিন্তু জানে যে আমি মিনিমাম ওকে 4 জন আর্টিস্টের কথা বলতে পারবো যারা কিন্তু এখনো মানসিক হাসপাতালে রয়েছে, আমরা কিন্তু তাদের কথা জানি না। তো এই যে আর্টিস্টদের নিয়ে আপনারা কাজ করবেন, তাদেরকেই তো মঞ্চে উঠতে হবে। তাদেরকে যদি আপনারা সেই আস্থার জায়গাটা না দিতে পারেন, তাদেরকে যদি মানে 3 বেলা খাওয়ার টাকাটা না দিতে পারেন, তাহলে তো আসলে কিছুই হবে না। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটি নাটক করেছি কণ্ঠনারীদের সূত্র, সেখানে আমার একটি ছোট্ট দল রয়েছে, টুগেদার উইকেন্ড, আমরা তীরন্দাজের সাথে কোলাবোরেশন করেছি। তো সেখানে জাপান গার্ডেন সিটির একটা পুকুরের বিষয় ঘটেছে, নিশ্চয়ই সেটা আপনারা জানেন। তো সেটার আলোকে আমি একটি পাপেটের সাইলেন্ট পারফরমেন্স করেছিলাম আমাদের এই নাটকটার সাথে। সেখানে আমি একটি চরিত্র করেছি, সাথে আমার দল সেখানে একটি সাইলেন্ট পারফরমেন্স করেছে। তো আমি আমার মেয়ের স্কুলের সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম। তো সবাই আমাকে এক কথায় প্রমাণ করে দিয়েছে যে ওখানে ট্যাঙ্ক আছে, আমরা বাচ্চা নিয়ে যাবো না। তো আমরা আয়োজন করব, কিন্তু সেই পরিবেশটা যদি আমরা না দিই, তাহলে একটা বাচ্চা কেন আসবে? যেখানে আমি মাত্র 2 জন শিশুকে পেয়েছি। আমাকে এটাও বলা হচ্ছে মহিলা সমিতিতে করেন, আমরা সকলে আসবো, কিন্তু আমরা শিল্পকলায় আসবো না। তো এই চিত্রটা কেন? এবং এই যে ধরেন যারা টিভিসি বানাচ্ছেন, অথবা এই যে এজেন্সিগুলোর আসলে ভেতরের মানুষ কারা? অনেক কিছুই করতে পারবো। থ্যাংক ইউ।